এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ধরনের মিষ্টি বেদনা মনে হয় যত কিছু হারিয়েছি তার চেয়ে বেশি পেয়েছি, কিন্তু তারপরও কিছু মুহূর্ত থাকে যখন সময়ের হাত থেকে কিছু ফেরানো যায় না। এই ক্ষণগুলো আমরা ফিরে পেতে চাইলেও তা আর ফিরে আসে না। কিন্তু তাতে কি, আমাদের ভেতরে স্মৃতি, হাসি, কান্নার মিশ্রণ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এভাবেই চলে যাওয়ার সময় ভালো খারাপের সবকিছু মিলিয়ে আমাদের জীবনে এক নতুন দিশা তৈরি করে, যে দিশার মাঝে মাঝে চোখে অশ্রু, মাঝে মাঝে মুখে হাসি, কিন্তু সব সময় হৃদয় একটা অনুভূতি, অদ্ভুত শান্তি থাকে। তৃপ্তি এবং ইলমার টেস্ট পরীক্ষা শেষ, কয়েকদিনের ভেতর রেজাল্টও দিয়ে দিবে। যেহেতু এক্সাম শেষ, সেই জন্য তাদের কলেজও অফ। ইলমা, তৃপ্তি দুজনে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঈশিতাকে নাস্তা বানানোর কাছে সাহায্য করেছে দুজনে। ফাইজা কিচেনে আসেও নি। চট্টগ্রাম থেকে আসার পর থেকে ফাইজা নিজের মতোই থাকে, তেমন কারোর সাথে কথাবার্তা বলে না। ইলমা যেখানে সেখান থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে, তবু খাবার টেবিলে বা নাস্তা খেতে বসলে মুখোমুখি হতেই হয়। তবে দুজনের একজনও কেউ কারোর সাথে কথা বলে না। ইনান শেখ নাস্তা খেতে তারেক মাহমুদের পাশে চেয়ারে বসেছেন। বাকিরা চুপচাপ নাস্তা খাচ্ছে। চামচ আর পানি ঢালার আওয়াজ ছাড়া তেমন কোনো শব্দ হচ্ছে না। বলা যায় সবাই নীরব ভাবে নাস্তা খাচ্ছে। এরই মাঝে ইলমা ইনান শেখকে বলে, বাবা তুমি ফ্রি আছো কবে? মেয়ের কথা ইনান শেখ জবাব দেয়। ফ্রাইডে ছাড়া তো ফ্রি নেই। ইলমা জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকায়। আদনান একবার ইনান শেখকে তো আরেকবার ইলমাকে পরখ করে। তখন তারেক মাহমুদ বলে, কোনো কিছু লাগবে? ইলমা মাথা নাড়ে, আওড়ায়। ওই নতুন বাড়ি দেখবো। তখন ইনান শেখ বলে, একেবারে কমপ্লিট হলে যেও। এখন তো পসিবল না, দিনের বেলা ছেলে পেলে কাজ করে, শুক্রবার দিন এমনিতেই সময় চলে যায়, টের পাওয়া যায় না। অস্পষ্ট স্বরে বলে। আচ্ছা। বাকিরা খায় মনোনিবেশ করে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আছে, পরক্ষণে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, নাটকের শেষ নেই। নাস্তা শেষ হতে তারেক মাহমুদ এবং ইনান শেখ বেরিয়ে যায়। ইজাজও তার স্কুলের জন্য তাদের সাথে যায়। ঈশিতা, ফাইজা কিচেনে, তৃপ্তি তার দাদির সাথে রুমে গেছে। ইলমা এসে সোফায় বসে। আদনান পানির গ্লাসে টেবিল রেখে ইলমার সামনে আসে। আদনানকে দেখে ইলমা বিরক্ত হয়। আদনান নিজেও মুখশ্রীতে বিরক্তি একটা ভাব ফুটিয়ে তোলে। দুজন দুজনকে দেখে বিরক্ত। আদনান ইলমার সামনে সোফায় বসতে বসতে বলে, বাড়ি দেখতে যাবি? নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই যাবো না। আমার সাথে যাবি? আদনানের কথা ইলমা আহক চুকিয়ে যায়। সন্ধিয়া দৃষ্টিতে তাকায়। ইলমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান। বেটা তো এত রূপ কিভাবে দেখায়? ইলমার অবস্থা বুঝে আদনান গভীর কণ্ঠে বলে, সেদিন আমার সেবা করার জন্য ধরে নে, এটা তোর জন্য উপহার। তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো? আমি তো ভেবেছিলাম 1 নম্বরের অকৃতজ্ঞ। এই মেলিচা, মুখ সামলে কথা বল। মুহূর্তে রেগে উঠে আদনান। ইলমা মুখ বাঁকিয়ে বলে, এই রাখছি না। ইলমার কথা আদনান রেগে প্রত্যুত্তরে বলে, কথাবার্তা ঠিকঠাক করে বলবি, না হলে খবর আছে। এই কথায় কথায় থ্রেট দিলে তোর খবর আছে। তুই আমাকে তুই তুকারি করছিস কেন? তাহলে কিভাবে বলবো? ওগো শুনেছো, শুনে যাও, এভাবে বলবো? বেয়াদব একটা। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই ছাড়া তোরও তো মেয়ে ফ্রেন্ড আছে, তাহলে আমার ছেলে ফ্রেন্ড নিয়ে তোর এত ঝামেলা কিসের? দাদি। আদনান চেঁচিয়ে ডাকে। ইলমা নিজেও চিৎকার করে বলে। দাদি শুনে যাও। দুজনে ডাক শুনে ফরিদা, পারভিন এবং তৃপ্তি ছুটে আসে। তখন ইলমা বলে, তোমার নাতি এমন ঝগড়ুটে কেন? দাদি, মেলিচাকে বলো মুখ সামলে কথা বলতে, না হলে চর থাপ্পড় খাবে। নিজের মুখ সামলে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। পার্সোনাল ব্যাপার? মাই ফুড। মেয়ে মানুষের আবার কিসের ছেলে ফ্রেন্ড? তৃপ্তি যে ছেলে ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে? এই তোমার মেয়ে ফ্রেন্ডদেরও তো ছেলে ফ্রেন্ড আছে, তুমি নিজের দিকে একবার দেখো। 101টা প্রেম করো, মেয়ে ফ্রেন্ড রাখো, তাতে কিচ্ছু না। আমারটা নিয়ে এত সমস্যা কিসের? এই বেশি বক বক করবি না। কেন কেন? ওহ সরি, ভুলে গিয়েছিলাম। তুমি তো নারী দরদি সমাজসেবক। না, ঠিক আছে ঠিক আছে। সদরঘাটের প্রেমিক নারী, উল্টাপাল্টা বলবি তো খবর আছে। নারী দরদি সমাজসেবক, মুখ মুখ বন্ধ রাখ। ওদের দুজনের ঝগড়া দেখে ফরিদা, পারভিন এবং তৃপ্তি নাক মুখ কুচকে তাকায়। দুটো সেই ঝগড়াই পারে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু এখন না থামালে
ঝগড়া করতেই থাকবে। সেজন্য ফরিদা পারভিন বলে, থামো তোমরা, ছেলে মানুষ এত ঝগড়া করে? দাদির কথায় আদনান প্রত্যুত্তরে বলে, আর মেয়ে মানুষ? ওরা একটু ঝগড়ুটে হয়। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। কথাটা বলে আদনান উঠে দাঁড়ায়। ইলমা কুশন আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান সেটাই হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনে ঝগড়াঝাটি দেখে ফরিদা পারভিন কপালে হাত দেন। ইলমা কুশন হাতে নিয়ে আদনানকে বলে, অসভ্য একটা। আদনান কথা বাড়ায় না, সে নিজের রুমে চলে যায়। ইলমা তার যাওয়ার দিকে তাকিয়ে রাগে এই আদনানের খোঁচা মারা কথা এ জীবনও যাবে না। ইলমার ইচ্ছে করছে তার ছেলে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। নিজের মেয়ে ফ্রেন্ড আছে, সেসবের সমস্যা নেই, তারটা কেন এত সমস্যা? 2 দিন পর দেখা যাবে ইলমা বিয়ে করলে তার জামাই হবে। জামাইয়ের সাথে পাশাপাশি সোফায় বসলো, তাতেও বেটা আদনানের সমস্যা হবে। বলবে পুরুষ মানুষের সাথে বসবে কেন? ভালো মেয়েরা পুরুষদের পাশে বসে না। ইলমা ধরে নিয়েছে আদনানের মাথা তাঁত ছেঁড়া। সব ভাবনার মাঝে ইলমার মনে পড়ে আদনান তাকে বলেছিল বাড়ি দেখতে যাওয়ার কথা, কিন্তু কখন কিভাবে? দিনের বেলায় যাওয়া যাবে না, রাতে তো একেবারেই না। ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। এসব নিয়ে আজ ভাবছে না সে। নিজের রুমে এসে রুম গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রুম ঝাড়ু দেওয়া শেষ করে ব্যালকনিতে আসে ইলমা। টবের গাছগুলোতে দেখে সে নয়নতারা অপরাজিতা গোলাপ ফুলের টব। গোলাপ ফুটেনি, তবে নয়নতারা এবং অপরাজিতা ফুটেছে। ইলমা একটা নয়নতারা ফুল ছিলে নিজের কানের পিঠে গুজে দেয়। বাইরে তাকাতেই খালি মাঠটা চোখে আসে। তখন আদনান তাকে ডাক দেয়। ইলমা পাশে ফিরতে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়ানো। এই না ঝগড়া করে আসলো, এখন আবার ডাক দিচ্ছে। আদনানের ডাকে সাড়া দিয়ে ইলমা জবাব দেয়, কি বলবে বলো। 4:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি, কেউ জেগে ওঠার আগে আবার ফিরতে হবে। এই তোমার সাথে রাত বিরাতে আমি কেন যাব? কোন ভরসায়? না গেলে নাই, আমার কি ঠেকা নাকি তোকে ধরে বেঁধে বাড়ি দেখাতে নিয়ে যাওয়ার জন্য? শোন, তোর মতো ঝগড়ুটে ছেলে ফ্রেন্ড রাখা মেয়ের প্রতি আমি আগ্রহ নেই। কত সুন্দর সুন্দর এক্স পড়ে আছে, তাদের প্রতি আগ্রহ নেই। তুই কোথাকার কে? যাবো না, দেখা লাগবে না বাড়ি। তোরই লস, 1 ঘন্টার ব্যাপার। ভেবে দেখ, বাইরে একটা সুন্দর সকাল পাবি, বাড়িটা ভালোভাবে ঘুরে দেখতে পারবি। এই একদম লোভ লাগাবে না। জানতাম তোর লোভ আছে, সেই জন্যই লোভ লাগাচ্ছি। এমনিতেও ছেলে ফ্রেন্ড থাকা মেয়েরা একটু লোভী হয়। যাবো না, তুই যা তোর বাড়িতে। কথাটা বলে ইলমার রুমে চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে হু করে হেসে ওঠে। বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলে, পাগল একটা। মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আদনান। প্রেমিকটার মন মরছি বোঝা তার। এখন বলছে যাবে না। আদনান সকালের ঘুমের ঘরে থাকলে আবার যদি বলে যাবে। সেদিন ইলমা ভেবে পায়নি কি সিদ্ধান্ত নিবে, আদনানের সাথে যাবে নাকি যাবে না। আবার ভাবে কেউ দেখে নিলে তো ঝামেলা, কি করবে? কিন্তু আদনান যে ছেলে, কেউ তাদের একসাথে দেখে নিলে টু শব্দ করতে দিবে না, পারলে চোখটাই হাতে ধরিয়ে দিবে। ইলমা রুমজের পায়চারি করছে অবিরত। অনেক চিন্তা করে মাথা হ্যাং করে ফেলেছে সে, সেজন্য এসব মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছে। বিকেলের দিকে গল্পের বই হাতে ইলমা ব্যালকনিতে যায়। বেতের চেয়ারে বসে গল্প পড়ে মনোযোগ দেয়। বইয়ের নাম বুক পকেটের মায়াবিনী, লেখনীতে শার্লিন হাসান। বইটা বেশ মনোযোগ সহকারে পড়ছে ইলমা। তবে মাথার ভিতর একটা পোকা গুড়গুড় করছে, সেটা হলো আদনানের সাথে যাবে কি যাবে না। ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমসাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়। কিও প্রেমিকটারই ঘুম ভাঙেনি? অ্যালার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ইলমা। চোখ মুখ ধুয়ে বসে ছিল সবে। তখনই আদনানের মেসেজ আসে। ইলমা সিন করে কিছুক্ষণ রেখে দেয়, পরক্ষণই রিপ্লাই করে। এখন বেরোবো? আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট আর 10 মিনিট, 5:20 বেজে যাবে। কেউ টের পাওয়ার আগেই চলে আসতে হবে। সেই জন্য ইলমাকে সাবধানে বেরোতে বলে আদনান। নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমাও রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ড্রিম লাইট জ্বলছে। আদনান অবাক দেখে ইলমা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। দুজনেই মেন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকা বেশি সমস্যা হয়নি। দুজনেই বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশে অন্ধকার কিছুটা কেটে এসেছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুসবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে চোখ মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে সুতির 3 পিসের
সাথে মাথায় ঘুমটা টানা, চোখে মুখে ঘুম ঘুম ভাব দেখে আদনান মুচকি হাসে। বাইক স্টার্ট দিতে এগুতে ইলমা চেঁচিয়ে বলে, আমাকে রেখে চলে যাচ্ছ? আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায় হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী, একটা রিক্সা নিয়ে আমাকে ফলো করো। আদনানের কথা ইলমা রাগ হয়, ঝাঁঝালো কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিক্সা নিয়ে আসবে? যাবো না আমি। দরজার চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না, তোর জন্য রুলস ব্রেক করতে পারবো না। চাবি দাও। হাত পেতে এই কথাটা বলে ইলমা, কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান এক নজর ইলমার রাগী মুখটার দিকে তাকায়, পরক্ষণই বলে, ইলমা। উঠে বস। যাবো না। এত তেজ কেন তোর? দেখ, তোর সাথে ঝগড়া করতে করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমায় কিছু না বলে। তার মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সকালের ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। আদনানের পেছনে উঠে বসে বিড়বিড় করে বলে। মাতাল। আদনান বাইক স্টার্ট দিতে দিতে বলে, প্রেমিক নারী সুন্দরভাবে ধরে বসবো, বাইক এক টান দিলে আবার না রাস্তায় পড়ে যাস। এই মাতাল, বেশি জোরে বাইক চালাবি তো মাথার চুল টেনে ছিড়বো। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায় যাতে ইলমার অসুবিধা না হয়। দুজন অন্ধকারচ্ছন্ন পরিবেশে নির্দ্বিধায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। শেষ রাতে শীতল হাওয়া ইলমার চোখে মুখে এসে উপচে পড়েছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনো যায়নি, তার উপর বাইকে বসলে যেই বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডায় লেগে যায়। এইসব চিন্তা করেও ইলমা প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনা প্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাতে আদনানের কাঁধে, কিছুক্ষণ পর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবার জোরে চেপে ধরে ইলমা। মিনিট 10 মাঝে তারা পৌঁছায় অর্ধ আকৃতির দালানের সামনে। ইলমা বাইক থেকে নেমে চারপাশে চোখ বুলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরেছে, সেটা টানছে, যার গন্ধ ইলমার নাকে ঠেকতে ইলমা হেসে ওঠে। আদনান সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দেয়। ইলমার নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না? সরাও এটা, না হলে বমি করে দেব। আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না, নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমার কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে যায়নি? সিগারেট ফেলো আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়, অর্ধেক টানা সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। চকিতে তাকা ইলমার দিকে মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট, এছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে, এখন সবকিছু হেলা ফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজে করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন ভাবে সিগারেট একটু কম করে খেলে হয়তো আর একটু আয়ুকাল বেঁচে থাকতো। আরে, প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেলিচা, তোর জ্ঞান তোর কাছে জমা রাখ, এসব জ্ঞান আদনান মাথায় রাখে না। ইলমা জবাব দেয় না। আদনান দু হাত বুকে গুজে ইলমাকে দেখছে। ইলমা হেঁটে হেঁটে বিল্ডিং এর চারপাশ দেখছে। প্রকৃতি তখন শীতল, চারিদিকে আজান পড়ছে। ইলমা এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ায়। হুট করে ইলমা বলে বসে, আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যি নেই? মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়বো। বাড়ি গিয়ে পড়িস, দেরি করতে পারবো না। না, তুমিও নামাজ পড়বে মসজিদে। পারবো না। কয় বছর হলো সেজদা দাও না? সেটা তোর জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো? আদনান নিশ্চয়। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। আদনান উন্মুস্ক। কারোর মাঝে এই বাসায় ফেরার তাড়া নেই, যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক, আরো কিছুক্ষণ সুন্দর মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু, তবুও ইলমা সাহস করে পারে। আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ? তোর কথা আমি কেন শুনবো? আদনানের কথা ইলমা খানিক ভেবে জবাব দেয়, না, না শুনলেও সমস্যা নেই, মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি? না। বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায়। আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে, তোর ঠান্ডা লাগছে? ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়েছে, তা কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইকে স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক, বাতাসে জ্বর চলে আসবে। আরে আসবে না। এই চুপ, তুই বড় না আমি বড়? তুমি তাহলে বয়সে বড় তুমি,
কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী মুখ সামলে কথা বলবি। পারবো না। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। আদনান ইলমাকে ধমকে বলে। এবার ইলমা আদনানের মাথার চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধপতন তোর, সাহস বেশি বেড়ে গেছে না? কথায় কথায় খোঁচা মারবি না। তুই তোকারি করবি না? ইলমা চুপ। আদনান কথা না বাড়ে গায়ের জ্যাকেটটা খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়, সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকের লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণই বাইকে স্টার্ট দেয়। ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে গুড়িয়ে দিল। শেষমেশ মেয়ে মানুষ বাইকের পেছনে বসলো। আদনান নিজের অধঃপতনের কথা ভেবে মৃদু হাসে, অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বয়ে আনে, আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে। যেমনটা আদনান এবং ইলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বই আনলেও ইলমার ক্ষেত্রে সর্বনাশ বই কিছুই না। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে, মনকে মানায় তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি। আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে কি খুব ক্ষতি হবে? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। ইলমা পুনরায় সকালে ঠান্ডা হাওয়া গায়ে মাখে, শরীর মন দুটোই যেন প্রাণবন্তর হয়ে উঠেছে। আদনান বাইক এনে থামায় একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ। নিচের তলায় ছেলেরা নামাজ পড়ে, উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটে সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোনো কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যি আদনান ইলমার কথা রেখেছে? ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়। পরক্ষণই তাড়া দিয়ে বলে, যা, নামাজের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো, শান্তি লাগবে, মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়, আমারটা নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না, খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে, যার কথা আদনান একটু হলে শুনবে। আদনানের ভালোর জন্য সেই বিশেষ মানুষটার আসা খুব প্রয়োজন। ইলমা মলিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না, মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে, আচ্ছা পড়লাম নামাজ, তুই খুশি? ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না, নতুন করে আদেশ করে, আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না, পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। কসম খোদার, সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে মাথা ফাটিয়ে দিব। এই, একদম কথায় কথায় হুমকি দিবি না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয়। ইলমার কথা মতো আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে অজু করতে চলে যায়। ইলমা অজু সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলায় অজু সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকাই হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে, একেবারে আলাদা শান্তি। গত 3 থেকে 4 বছরেও এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদেও আসেনি সে, নামাজ পড়েনি, প্রাণ ভরে শ্বাস নিয়ে জামাতে নামাজ আদায় করেছে। জায়নামাজে বসে মুচকি হেসে মোনাজাত ধরে। বাসায় ফিরতে হবে, সেই জন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলা সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুচকি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে, এ যেন অলিক ধ্রুব। দুজন মুখোমুখি হতে আদনান বলে, তাড়াতাড়ি চল, তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনেই বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরে বাইকে টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইকের জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই চোখে ঘুম ভিড় করতে বিছানায় গা এলিয়ে দেয়। একটা সুন্দর সকালের গল্প স্মৃতির পাতায় জমা থাকবে, না হয় ধুলোবালিতে আবছা হয়ে যাবে, তবুও মনের একটা মুগ্ধতায় ঘেরা থাকবে। সে সুন্দর সকালের নাম একটি অলিক ধ্রুব। নবদিনের সূচনায় এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে প্রভাতবেলা যখন সূর্য উঠে আকাশের নতুন রঙের
ছটা ফেলে তখন প্রকৃতি এক নতুন জীবনের মতো সজীব হয়ে ওঠে। পাখিরা গানে গানে তাদের দিন শুরু করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি শীতলতা। চারপাশে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ আলো, আর দিনের প্রথম রশ্মি পৃথিবীকে আলোকিত করে তোলে। মানুষের মধ্যে একটা নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নের অনুভূতি জাগ্রত হয়। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গে মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকেও ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে অজু করে পাশের মসজিদে নামাজ আদায় করেছে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি, তিনি বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতেও সে আমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান সে কফি খেয়েছে, মানে ইলমা আর কিছু লাগবে না। খাবার টেবিলে তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করে, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা তখন কফিতে চুমুকি দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনান দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফি স্বাদ লেগেছে, তাহলে একটু প্রশংসা তো করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার চালচলন লক্ষ্য করেছে। কিন্তু দুজনের হাবভাব আগের মতো। ইনান শেখ ধরে নিয়েছে দুজনের গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টাই করছে। তার ধারণা চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমা যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে ঈশিতাকে কাজে হেল্প করার জন্য উদ্যত হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতে ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেওয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ ইলমার রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখের মুখ থমথমে। ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ফ্রিকুচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেওয়ার লোক না, তার মেয়ে, তার চোখের মধ্যমণি। কিন্তু হঠাৎ কি এমন হলো, কি এমন বললো যে ইলমার মুখে অমাবস্যার রাতের ন্যায় আধারকণি আসলো? আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা চুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল সারা পিঠময় ছড়িয়ে ফ্লোরে ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রী কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়েছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ে শান্তি তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাতে ঘুম যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানের জানা নেই। এদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতন 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো চাপে না। আদনান শোয়া থেকে উঠে বসে। ইলমাকে পাশে গাটি ওয়ার্ড্রোবের সামনে যায়। তার ওয়ার্ড্রোবে একটা এক্সট্রা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছে করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চালচলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমার সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমার একটি ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলেছিল নিজের পাগলামির কথা ভেবে। মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাতটা কাটা, বাম হাতে মৃদু শক্তি আছে, সেই জন্য ইলমাকে বাম হাত দিয়ে পাজা করে কোলে তুলে নেয়। ডান হাতের শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুয়ে দিয়ে কম্বল জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাছে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার। হাত একটা বুকে গোছা, আরেকটা কপালের উপর দেয়া। খারাপ লাগছে না, তবে
বেডে ঘুমানোর মতন আরাম কোথাও নেই, কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমের দরজার দিকে তাকায়, সেটা লক করা। আদনান খুশকে তাকায়। কি হলো ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আছেন সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়ে পড়ে। তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে, মেলিচা কই রে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগেও দেখেছে, এখন আমি তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তিও সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতিহা, দোতলার একটা ফ্ল্যাটে উঠবো। কয়েকদিনের মধ্যে জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিং এ চলে আসবো। এখন তো দোতলায় একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ ধারে চলছে, এছাড়া আর কি? এখন প্রতিদিন ওই ট্যাপলার নাটক দেখতে হবে। শালা আড়াই ব্যাটারি। আদনানের বিড়বিড় দিকে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে তৃপ্তি দাদি মিলিয়ে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসে সে ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো, শেষ বিরক্ত হয়ে আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যি 15 দিনের মাথায় কথাটা রেখেছে। এটা আদনান কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করেছেন? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরের নামাজ পড়তেও মসজিদে গেছে। মাশাআল্লাহ, আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব, একটু সময় লাগবো। ঈশিতার কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সাড়া পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেজন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেই জন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে, মুখে মুখে বিড়বিড়ও করছে ইলমাকে নিয়ে। আদনান তখনও মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজার বিড়বিড় করা বকাচকা কানে আসে। সেসবের তোয়াক্কা করে না। আদনান সোফায় হেলান দিয়ে বসে ফোনে স্ক্রল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারোর কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করা যায় না, যাবেও না। সবাই ইলমার ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমার জন্য বিরক্তি দেখতে পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচু আমার মা মরছে, চট্টগ্রামে গেছে। আপুটা একটা বাসায় রেখে গেছে না, 2টো দিনও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপুদের নাকি আবার বিপদ হবে, এমনকি আমাকেও নিয়েও যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি চাচু, চট্টগ্রাম একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে চাইনি। চাচু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো? সারাক্ষণ এসব বাল বলে ঘ্যান ঘ্যান কিভাবে করেন আপনি? ফাইজার আগে ফুসে উঠে জবাব দেয়, বিয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তারা জবাব। ফাইজা বলে, তোমার চাচু আসুক আজকে। তাতে আমার বাল ছিঁড়া যাবে। এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। হ্যাঁ, কত বড় বিয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তার ছেলের হাসি টেনে বলে, জানি আমি বেয়াদব। সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমরা তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি। আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা পারে না। বাকিরা তাদের কথা কাটাকাটি শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বকার আগে আদনান সুর পাল্টে বলে, দাদি, এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচ্ছু এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেব। আপদ একটা, ঘাট থেকে নামাচ্ছে না, মানে মেলিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না। ঈশিতা পারভিন ডাকে দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতা রেগে ফুঁসে উঠে। ফাইজা হতভম্ব হয়েছে। আদনানের দিকে তাকাতে দেখে সে আসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে,
তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাওয়াইয়া মারার কথা বলছো। আজকে আনা আসুক, তুমি বেশি বার বাড়ছো। আমার জেরা তোমার বাপের টাকায় চলে না খায়? যে তুমি ওকে আপদ কইলা, সে তার নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব নিয়ে কথা তুলতে না। চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙ্গুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খাইয়ে মারার কথা বলছো, কালকে তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবে অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, কসম খোদার আমি নিজেই তার খাবারে বিষ মেশাবো। ইলমার কথা আদনান চমকে দেয়। ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মিশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগালো, এটার আগুন কয়দিন জলে খেয়ে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল, সেটাও টের পাক। তার মেলিচাকে আপদ বলার মানেটাও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরে খাবার খেতে বসে। খাবার টেবিলে আর শব্দ হয়নি। এবার চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজাও কোনো রকমে খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মিনিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেই জন্য লিভিং এর রুমের সোফায় বসে হাত ছেড়ে ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরেও রাহেলার সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে আবারও চেঁচিয়ে ডাকে, আম্মু পানি নিয়ে আসো। তখনই সাহেলার রহমান ফ্রিজে ঠান্ডা পানির বোতলে হাতে নিয়ে আসেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্রে কাজ নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মূর্তি টনক নড়ে তার জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটা ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জ্যাবিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে, রাতে ক্লাবে যায়, মদ গিলে ইন্টিমেট হয়। এভাবে চলছে দুজনের অবৈধ মেলামেশা। ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, সাথে তাকে বিষ খাইয়ে মারার কথাও বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতেই পারেনি। চোখের মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করে, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়, চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়, শুধু ইলমা আসেনি। আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছি গন্ডগোল একটা বাজবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস করে দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখে না। আদনান বিরক্ত হয় প্রচুর। হুট করে ইলমা নিজেকে আড়ালে রেখেছে কেন? কি হয়েছে তার? ফাইজাকে আসতে দেখে ইনান শেখ জিজ্ঞেস করে, তুমি নাকি ইলমাকে আপদ বলেছো? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটিমিটি হাসছে, সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, ফাইজা আমাকে বিষ খাইয়ে মারতে চাও? আমি এরকম কিছু বলিনি। জবাব দেয়। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলেন, কত বড় মিথ্যা কথা, কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞাসা করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্তি মাখা কণ্ঠে জবাব দেয়, খোদার গজব পড়বে যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথা ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে উঠে জবাব দেয়, ফাইজা বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলছো। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? কিছু বলতে যাবে তখন ইনান শেখ থমকে বলে উঠেন, আর কোনো কথা বলবে না তুমি, টক্সিক মহিলা। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে। তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসা সেটা এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার।
ফাইজা চেঁচিয়ে বলে, আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা যেটা আমার ছেলে বা আমার জন্য নেই। ও তোমার গর্ব না, বেশি অহংকার করো না। ওই মেয়ে তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা, চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছে না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিন। যত কিছু হোক ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরা তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসার যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বুঝে না। ফাইজা যা করে, যদি বাকিরাও ওরকম হতো তাহলে ইলমা আর ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎমা আছে তারাই জানে বাস্তবতা কি, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারে রুমে জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যায়। অন্ধকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়েছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা বাবার অস্তিত্ব খানিক টের পেতে ঘাড় ফিরে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করে। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়, বেশ শীতল কঞ্চে বলে, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুমে থেকে বের হতে না করেছি, তাই বলে খাবার সময়ও রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথায় জবাব দেন না, মাথায় হাত বুলি দিয়ে বলেন, চলো নাস্তা করবে। বাবাও নাস্তা করেনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেয়। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান কুচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তোর কি হয়েছে বলতো? রুম থেকে বেরোচ্ছিস না কেন? তৃপ্তির কথায় ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করছে আদনান, তবে টুস শব্দও করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে উঠে ইলমা তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজেও উঠে যায় রুমে। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কি ও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে, নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাও ইমোজি দিয়ে বলে, উল্টাপাল্টা না বললে হয় না? না, আমাকে আর মেসেজ দিবে না। দিব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়, তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমা রেজাল্ট দিবে, সেই জন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনান এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখে পড়েছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখে মেয়ে, তার কথাই শুনে নিশ্চয় ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনান বিরক্ত ইলমার প্রতি, সেই জন্য আগ বাড়িয়ে কথা বলেনি। এমন একটা ভাব নিয়ে তাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পায় না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজের সাথে ইনান শেখ কথা বলে না, তাদের মধ্যে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউ ফাইজের সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি দিকে আর চোখে নজর রাখে, যদিও দুজনের কেউ কারোর দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো, তবে একটা গ্লাস নিয়ে দুজন টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখনই আদনানও ধরে। ইলমা গ্লাসটা নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজে গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলে, ইনানের জায়গার টাকা দেওয়ার হয়ে গেছে, অল্প কিছু দেওয়া বাকি আছে, রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটি প্রপার্টি কিনেছেন, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেই জন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য না, নানান হুমকি থামকি শুনতে হয়েছে। সেই জন্য রিয়ানা আর ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছে তারা। ইনান শেখ জবাব দেয়,
প্রপার্টি এটার জন্য জহির আহমেদ চলে গিয়েছে, তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি কিনবে না নাকি? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধুমকি দেয়, ওনার মেয়ে আছে যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথা ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। এদেশের আমার আইন, বিভিন্ন কেস দেখি তো, এদেশে তো ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়, জাস্ট একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে, মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ বাঁকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভ কামনা জানায় দুজনকে। দুই ভাই বেরিয়ে যেতেই ইলমা তৃপ্তি একসাথে বেরিয়ে যায় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে, গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো, তৃপ্তি সাইডে দাঁড়ানো, ইলমা মাঝামাঝি দাঁড়ানো, তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে থমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মন রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতে মুহূর্তে আদনানের কঠোর ভাব মিলিয়ে যায়। ইলমা কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোন ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না? আদনানের কথা ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে। শুরু হয়ে গেছে জ্ঞান দেয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিক্সা পেতে দুজনেই উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। আবরণ তার দলবল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতে কোনো রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিচে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তাচ্ছিলের সুরে বলে, শেষ বয়সে বুড়ি নিয়ে শান্তিতে থাকতে মন চাইনি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো, এটা ভদ্র লোকের বাসা, কোনো গরুর বাসা না। রাখ আমার ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সেটা কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি, 2 কোটি, 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর আইন তোর কাছে রাখ, তোর মেয়েকে সাবধানে রাখিস। তারপরে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন তার ওয়াইফ ভদ্রমহিলা নওশিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলে, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানে উঠবো। কয়েকদিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়েকদিন। তুমি বেশি কথা বলো না তো, রিয়ানকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরকা কিনে আনবে, দুজনে বোরকা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরোবে না, বাকি আমি দেখছি। তারেক মাহমুদকে এই বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না, এসব অ্যাডভোকেট পুলিশ থানা কিছুই করতে পারবে না, সবই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জানি তার জন্য কার হয়ে দাঁড়ায়। ইলমা টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেই জন্য না, তার বাবা যে খুশি হবে সেই জন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, সেটা ছোটবেলা থেকে। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেই জন্য এখনো টিকে আছে। শুধু মেধাবী হলেই হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টরাও ছড়ে যায়। এরকম চিত্র চারিদিকে অহরহ। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। দুই বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা। সাথে আছে প্রীতি, মাহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনাও ওই চলে টাইপের, অতটা মনোযোগীও না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেই জন্য সবাই জেকে বসে ট্রিট দেওয়ার জন্য। ইলমা আর কি বন্ধু মহল আবদার করেছে, না করতে তো পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে, যেহেতু আসতে একটু সময় লাগবে সেই জন্য সবাই গল্প গুজবে মেতেছে। তৃপ্তি ফোন স্ক্রল করেছে। ইলমা প্রীতির সাথে কথা বলে ব্যস্ত। রিহান মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমা চারপাশে বসলে সে কথা বলায় এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানেই না।
আদনান এসেছে এই পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে, কিন্তু এসে যে ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডদের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথার রক্ত দিয়ে উঠে যায় তার। তারা কেউই প্রাইভেট স্পেসে বসে, সবাই সামনে সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমার দিকে। ইলমা একসময় আদনানের উপস্থিতি হকচকিয়ে যায়, আশেপাশে তাকিয়ে তৃপ্তিকে খোঁজে, সে নেই। মুহূর্তে ইলমার চল শক্ত করে, এক্ষুনি আদনান তার মেজাজের 12টাই বাজাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়ে জবাব দেয়, বাবা সবই জানি, এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আছি না কার সাথে আছি, তোমার এত সমস্যা কিসের? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু, আর তুমি নিজেই দেখো না, নিজের তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত সমস্যা কিসের? এই মেলিচা চোপ, মুখ সামনে কথা বলবি। তোর মুখ তুই সামনে রাখ। ওতে তুই তুকারি শুরু হয়ে যায়। আদনান চল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ঝামটি মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নাই, ব্রেন সেটাও হাঁটুতে, সেখানেই যেখানেই দেখে মেলিচা মেলিচা, একদম মেলিচা মেলিচা করবি না, তোকে দেখলেই আমার রাগ হয়। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয়। ইলমার করা অপমানে আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়, বলে, আর ঝগড়া করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কিরকম অস্বস্তি সেটা হলো, বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝে খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে, সে তো ভালো হচ্ছে। তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসনে বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পুড়ছে। ইলমা সহসা কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলে সেটার জন্য জঘন্য টাইপের হয়, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেওয়া মানে সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূর সরিয়ে দেওয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সেই আদনানের মুখোমুখি হতে হয়। ইলমা খাওয়ায় মনোযোগ দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুম কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া দেখে চুপসে গেছে বেচারি। এসে ইলমাকে বলে, আয় চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে, চল। ইলমা বিলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, ঝগড়া তো হয়েছে, নাকি চলে যাবি? আসবো আবার। তাদের কথার মাঝে তৃপ্তি পিৎজার স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তির হাতে আনা স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিতে ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনেই রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। আদনানের মন পড়ছে ভীষণ। একে তো তার প্রেমিকটারই ছেলেদের সাথে রেস্টুরেন্টে এসেছে, তার উপর তাকে জঘন্য অপমান করেছে। ইলমা যে তার থেকে দূরে সরে যাচ্ছে সেটা স্পষ্ট। দূরত্ব চাইছে সেটাও তার কথার ভাঁজে সুস্পষ্ট ফুটে উঠেছে। আদনান ধৈর্যহারা হয়ে পড়ে। ইলমার জীবনে বিশেষ কেউ আসেনি তো। ইনান শেখের মেয়ে প্রেম করবে এটা অবিশ্বাস্য। বাবা যদি বলে, মা ইলমা তুমি ছাদ থেকে ঝাঁপ দাও, ইলমা হয়তো তাই করবে। সেখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। কিন্তু ইনান শেখকে বিশ্বাস করে না আদনান। চুপ করে আছে মানে কি সিদ্ধান্ত নিয়ে আদনানকে আর অ্যাটাক করিয়ে দেয় কে জানে। হুট করে এই ছেলে একটা এনে বলবে ইলমার বিয়ে ঠিক, তখন চাইলে আদনান কিছু করতে পারবে না। এখনো না, কারণ আদনান পুরোপুরি ঠিক হয়নি। এখনো খারাপ শব্দটা তার সাথে যায়। নারী সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, ক্লাবে যাওয়া ছেড়েছে, সবই ইলমার জন্য। কিন্তু দিন শেষে যদি ইলমাই তারই না হয়। নির্মাণে অর্ডার করা খাবার আসতে আদনানের ধ্যান ভাঙে। ভীষণ গভীর দেখালো তার মুখখানা। নির্মাণ প্রশ্ন করে সাহস পায় না। দুজনে খেয়ে উঠে পড়ে। নির্মাণ বিল পে করে আদনানের পেছনে দিয়ে বাইরে আসে। দুজনে বাইকে চড়ে বসে রওনা হয় নিজেদের গন্তব্যে। ফাতিহার জিনিসপত্র আনা হচ্ছে লোক দিয়ে। ফ্ল্যাট একটা তার জন্য রাখা। এদিকে
তার ছেলে ফারিস মাহমুদ এই বিল্ডিং এ আসতে রাজি না। এমনিতেও সে খুব কম আসে মাহমুদের বাসায়। গত 5 বছরে 5 বার এসেছে কিনা সন্দেহ। তার মাহমুদের ক্ষমতা, যশ, টাকা পয়সাতে ফারিসের আগ্রহ নেই, কেবল দূরত্ব রেখে চলতে চায় সে। কিন্তু তার মা ফাতিহা শেখের জন্য তার জমিয়ে রাখার রাগ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেহেতু ফারিসের বাবা গত হয়েছে আরো 9 বছর আগে, সেজন্য পরিবার বলতে ফারিস আর মা ফাতিহা শেখ। জিনিসপত্র আনার জন্য আলাদা লোক রাখা হয়েছে। ফাতিহা বাবার বাসায় এসেছে কিছুক্ষণ আগে। ফারিস আসেনি, সে অফিসে গেছে। 2 দিন এই বাসায় থাকতে হবে তাদের। জিনিসপত্র কিছু গোছগাছ করা নেই। এই এখন ফারিস থাকে কিনা শিওর না। সে হয়তো খাট বিছিয়ে নিজে একাই ফ্ল্যাটে থাকবে। ইলমা তৃপ্তি বাসায় এসে ফুপিকে পেয়ে যায়। তৃপ্তির সাথে দেখা হলো ইলমার সাথে বহুদিন পর দেখা ফাতিহার। আসতেই ভাইজিকে জড়িয়ে ধরে ফাতিহা কপালে চুমু দিয়ে বলে, মা, ইলমা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ফাতিহা সোফায় বসে। ইলমা তৃপ্তি ফ্রেশ হতে চায়। ফরিদা পারভিন মেয়ের সাথে গল্প গুজবে মেতেছে। ফাইজা ধারে কাছেও আসেনি, আর না কোনো কাজে হাত দেয়। ঈশিতা এক হাতে সবটা সামলায়। তবে আজকেও ফাইজার প্রতি ভীষণ বিরক্ত ঈশিতা, কারণ আজকে কাজের চাপ বেশি। যেহেতু ফারিসও আসবে, ছেলেটা সহজে আসে না। আসবে যেহেতু ভালোভাবে আপ্যায়ন করতে হবে, সেই জন্য রান্নার তোড়জোড় চলছে। ইলমা তৃপ্তি এসে কাজে লেগে পর ফাতিহা নিচে যায় নিজের জিনিসপত্র দেখার জন্য। ফরিদা পারভিন যায় ফাইজার রুমে, গিয়ে দেখে কলে কথা বলছে ফাইজা। ফরিদা পারভিন বলেন, বড় বউ সকাল থেকে কাজ করছে, তোমার কি আজকালকার লোভ পাইছে? আপনার ছেলেকে বলে দিন একটা কাজের লোক রাখতে, কাজ করে মানুষকে খাওয়াতে পারবো না। এই, তুমি কথাটা কইলা কারে? ইমলা খাবে, সেই জন্য তুমি রান্না বান্না করতে পারবে না? ফাইজা জবাব দেয় না, মনে মনে বিরক্ত হয়। বুড়ির বুদ্ধি ভালো, সহজে ব্যাপারটা ধরে নিয়েছে। আগের থেকে ফাইজা এরকম। ইজাজের স্কুল যেদিন থাকে না সেদিন সে নাস্তা বানাতে চায় না, কারণ ইলমা প্রায় প্রতিদিনই কলেজে যায়। সে সকালে ঘুম নষ্ট করে ইলমাকে নাস্তা বানিয়ে দিবে কোন দুঃখে। ফাইজা উঠে কিচেনে যায়, তখন অবশ্য তাদের কাজ গোছানো হয়ে গেছে। ফাইজা কিচেনে এসে ঈশিতাকে বলে, কিছু করতে হবে। ঈশিতা বিরক্ত হয়, কণ্ঠস্বরে তেজ বৃদ্ধি করে জবাব দেয়, ছাত না করে বলা কথাটা ফাইজা বিরক্ত হয়। দ্রুত পা ফেলে স্থান ত্যাগ করে। মূর্তি ঈশিতা রেগে বলে, জমিদার তো আমি, তো এই বাসায় কাজের ঝি। ইনান আসুক আজকে, সাথে আদনানের বাবাও আসুক। ইলমা ঝাড়ু হাতে লিভিং রুমে যায়। পুরো লিভিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, মুখ দিয়ে পুরো লিভিং রুম মুছে। তৃপ্তি প্লেট নামিয়ে ধোয়, টেবিল সেগুলো রাখছে। 2 বোন মিলে কাজ শেষ করে গোসল করতে চলে যায়। আদনান বাসায় আসে, মন মেজাজ খারাপ তার। সোফায় বসে চিৎকার করে বলে, আম্মু, পানি দাও। ফরিদা পারভিন বোতলে এগিয়ে দেয়। আদনান সেটা হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। গোসল সেরে মসজিদে চলে যায়। সন্ধ্যায় ফারিস এসেছে তার মামুর বাসায়। এসে সবাইকে সালাম দেয়, বিশেষত ইনান শেখ ফারিসকে ভীষণ খুশি হয়। তার চোখে দেখা অন্যতম ভদ্র সভ্য ছেলে ফারিস, সেজন্য তিনি তাকে প্রচুর পছন্দ করেন। সবার সাথে লিভিং রুমে ছিল আদনান, ইলমা, তৃপ্তি সহ বাকিরাও। ঈশিতা সন্ধ্যার নাস্তা টেবিলে রাখে। ইনান শেখ ইলমার রেজাল্ট শুনেছে, তবে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। ফাইজার রুমে বসে আছে, এখানে আসেনি। সবাই গল্প গুজবে মেতে ওঠে, তবে আদনানের সেসবে মন নেই। সে আনমনা হয়ে কফিতে চুমুক দিচ্ছে। একটু পরপর ইনান শেখ আর ফারিসকে দেখছে। ফাতিহা নিজের ভাইয়ের ছেলেকে দেখছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইনান শেখ কথা শেষ করে রুমে যায়, পুনরায় ফিরে আসে। ইলমা তৃপ্তির পাশে বসেছিল। ইনান শেখ ইলমাকে ডাক দেয়। ইলমা উঠে বাবার সামনে আসে। তখনই ইনান শেখ বক্স থেকে একটা গোল্ডের চুরি টাইপের ব্রেসলেট বের করে ইলমার হাতে সেটা গলিয়ে দেয়। মাথায় হাত গুলি দিয়ে বলে, আমার বিশ্বাস ছিল তুমি ফার্স্ট হবে, সেজন্য আগেই গিফট কিনে রেখেছি। বাকিরা মুগ্ধ হয়, বাবা মেয়েকে দেখছে, তবে আদনান সেদিকে দেখছে না। টাইপের মুড নিয়ে বসে আছে, ভাবছে নিজের সর্বনাশের কথা। 2 বছর আগে ইলমা সরিষী কন্যা ছিল। আদনানের বাচ্চা ইলমাকে জাস্ট চোখের ভালো লেগেছে, হৃদয় তেমন স্থান দেয়নি ইলমাকে। শাড়ি পরিহিত ইলমার ছবিটা লুকিয়ে তুলেছিল, কারণ সেদিন ইলমাকে আদনানের কাছে ভালো লেগেছে। ইচ্ছে একটা মেয়েকে
সে শাড়িতে দেখেছে। ভার্সিটি পড়ুয়ার ছেলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে আশেপাশে তাকালে শুধু মেয়ে আর মেয়ে। সেখানে প্রেমের ফাঁদে পা দিতে কতক্ষণ। ইলমাকে নিয়ে তখনও সিরিয়াস ছিল না আদনান, তবে হুট করে যেন হৃদয়টা দখল করে নিয়েছে মেয়েটা। আদনানের সাথে আবরণের ঝামেলা শুরু হওয়ার পর থেকে দুজনে যেন মেয়ে নিয়ে কম্পিটিশনে নেমেছে। আবরণের পছন্দ করা মেয়ের সাথে আদনান আগে ফ্ল্যাটিং করতো, প্রেম করা, ক্লাবে যাওয়া একটা সময় আদনানের কাছে নর্মাল হয়ে গেল। কিন্তু মেলিসা নামক পবিত্র নারীকে হৃদয়ে স্থান দিয়ে সব যেন এলোমেলো হয়ে যায়। আদনান নিজেই নিজেকে অগোছালো ভাবে আবিষ্কার করলো। ভালো লাগা, প্রেমে পড়া, এগুলো খুবই অনস্থায়ী ব্যাপার। একটা মানুষ অনেকের প্রেমে পড়ে, কিন্তু মায়ায় পড়ে না। প্রেমে পড়া আর মায়ায় পড়া দুটো ব্যাপারই সম্পূর্ণ আলাদা। আদনানের কাছে ইলমাকে ভালো লেগেছিল, সেটা পাত্তা দেয়নি। তবে স্বল্প সময়ের সাথে প্রেম জিনিসটা তার হৃদয়ে স্থান নিল। প্রেম তো ক্ষণস্থায়ী ব্যাপার, সেটাকেও তাড়িয়ে দিয়ে তাচ্ছিলের সাথে কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে নিয়ে গভীর ভাবনায় তলানো চোখের সামনে দেখতে দেখতে একটা সময় মায়া পড়ে যায়। ইলমাকে নিয়ে একটু ভাবলেই তো কত কিছু মাথায় আসে। সিম্পল, ইলমার প্রতি ফাইজার করা রুড বিহেভিয়ার, সে ছোট্ট থেকে যেটা সবারই কম বেশি দেখা। ইলমাকে বিয়ে দিলেও সেখানেও যদি ফ্যামিলিটা ভালো না হয়, ইলমা কখনো মায়ের ভালোবাসা পায়নি। নিশ্চয়ই তার একটা এক্সপেকটেশন থাকবে, শাশুড়ি মায়ের মতো করবে। কিন্তু সেটাও যদি না হয়, আদনানের কাছে তার আম্মু বেস্ট। ইলমার জন্য মায়া, টান, আদর দেখতে পায়। সেই হিসেবে জেঠিমাকে শাশুড়ি মা বলে খারাপ কি? ইলমা এই বাড়িতে থেকে গেলে কোনো দিক দিয়ে খারাপ হয় না, এরকম হাজারো চিন্তা করেছে আদনান। ইলমা চুড়িটা হাতে গুলিয়ে দেখছে, বেশ সুন্দর। ছোট ছোট বাটারফ্লাই আছে চুড়ির উপর। ইলমা তার বাবাকে ধন্যবাদ জানায়। তখন আদনান সোফা থেকে উঠে তাদের বাবা মেয়ের পাশ কাটি রুমে যায়। বাকিরা আদনানের যাওয়া দেখে, তবে কেউ কিছু বলে না। ইলমা সোফায় বসে আদনানের রুমের দিকে তাকায়। ইনান শেখ ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আগামী পরিকল্পনা, বিয়ে শাদীর অনেক ব্যাপারেই তোলা হয় সেখানে। ইলমা তৃপ্তিকে পাঠানো হয় পড়ার টেবিলে। ফাতিয়া তখন ইনান শেখকে জিজ্ঞেস করে, ইনান, ইলমার বিয়ে শাদী নিয়ে পরিকল্পনা কি? বোনের কথা ইনান শেখ জবাব দেয়, করতে থাকো, সঠিক সময় হলে নিশ্চয়ই বিয়ে দিব। শোন, এখন মেয়েদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, বিয়ে না দেও, এঙ্গেজমেন্ট করে রাখতে পারো। ইলমাকে ভার্সিটি যাক, পরিস্থিতি বুঝি, এরপর না হয় এসব নিয়ে ভাববো। তখনই তারেক মাহমুদ রসিকতা করে বলেন, একমাত্র মেয়ে নিশ্চয় দূরে কোথাও দেওয়ার ইচ্ছে নেই, পরিবারই রেখে দিলে কেমন হয়? তারেক মাহমুদের কথা ফাতিয়ার সুর মিলে বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, তবে ইনানের ইচ্ছে। ভাই বোনের কথা ইনান শেখ মৃদু হাসে। ফারিস তাদের কথা শ্রবণ করে মৃদু হাসে। ফরিদা পারভিন বলে, এখন তো বিয়ের সিরিয়াল ফারিসের, এরপর আদনানে, তৃপ্তি, ইলমা, ইজাজ, তো অনেক দেরিতে। মায়ের কথা তারেক মাহমুদ বলে, আম্মা ফারিসের জন্য মেয়ে দেখে, আম্মা ফারিসের জন্য মেয়ে দেখো ভালো করে। আগে ভাগিনার বিয়ে দেখবো, আদনানের বিয়ে দেরি আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার্স করবে, এরপর চাকরি নেবে। 2-3 বছর গেলে বিয়ের চিন্তা ভাবনা। হিসেব করে দেখলাম আদনানের বিয়ের আরো 5 বছর বাকি আছে। ফাতিহা বলে, তৃপ্তির বিয়ে শাদী নিয়ে কি পরিকল্পনা? আদনানের পর তৃপ্তির বিয়ে দেব। তাহলে তো অনেক দেরি। সেদিনের মতো কেউ আর কোনো রকম ঝামেলা করেনি। বলা যায় ঈশিতা কাজের কথা তোলেনি। মেহমানের সামনে এসব বলাও লজ্জার। বলবে অতিথি আসার একটু কাজ বেশি করা লাগছে, সেই জন্য এরকম করছে। এমনিতেই ফারিস সহজে আসে না এ বাসায়। ফাতিয়া আসতো, তবে আগে ফারিসের চাকরি হওয়ার পর বাসা প্রায় বন্ধ। সবাই রাতের খাবার খেতে বসে। তারেক মাহমুদ, ইনান শেখ, ইজাজ, ফারিস, আদনান। ফাতিয়া আগে বসেছে, ইলমা ঈশিতা খাবার সার্ভ করছে। আজকে ইনান শেখ আর আদনান পাশাপাশি চেয়ারে বসেছে। ব্যাপারটা অষ্টম আশ্চর্যের মতো। ইলমা তার বাবার কাছে আসে চিংড়ি নিয়ে। ইনান শেখকে চিংড়ি দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়, সাথে সাথে আদনান না করে দেয়। মুহূর্তে ইলমার মুখটা কালো করে ফেলে। তখন ফারিস ইলমাকে বলে,